চলো আজ আমরা পড়ব লিকুইড স্টেট মানে সলিউশন চ্যাপ্টারের কলিগেটিক প্রপার্টিজ। তো কলিগেটিক প্রপার্টিজ বলতে বা দ্রবণের সংখ্যাগত ধর্ম বলতে আমি যেটা প্রথমেই বলেছিলাম তোমাদের যে সংখ্যাগত ধর্ম হলো দ্রবণের, ওর নামেই বা সংজ্ঞাতেই পুরো কথাটা আছে যে কোনো দ্রবণের সংখ্যাগত ধর্ম আমরা তাকেই বলবো। দ্রবণের যে সমস্ত ধর্ম কেবলমাত্র দ্রবণে দ্রবীভূত দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে। কিসের ওপর নির্ভর করে? না, দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে, তাকেই বলা হয় দ্রবণের সংখ্যাগত ধর্ম। এবার আমরা দ্রবণের সংখ্যাগত ধর্ম যে চারটে সংখ্যাগত ধর্ম হয়, যেমন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তারপর স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অসমোটিক প্রেসার অর্থাৎ অভিস্রবণ চাপ। তো এই চারটে সংখ্যাগত ধর্মের মধ্যে আমরা অলরেডি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এবং স্ফুটনাঙ্কের উন্নয়ন এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের কাজ কি হবে? আমরা স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত কিছু প্রশ্ন প্রথমে পড়ে নেব। ঠিক আছে, পড়ে নিয়ে আমরা তারপর দেখব। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো, প্রথম প্রশ্ন, নিম্নোক্ত জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? দেখো, এখানে চারটে তোমাকে অ্যাকোয়াস সলিউশন দেওয়া আছে। অ্যাকোয়াস সলিউশন মানে চারটে সলিউশনের যদি পিওর জল থাকতো তার বয়েলিং পয়েন্ট কত হতো? না, 373 ডিগ্রি কেলভিন বা 373 কেলভিন বা 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ওই সলিউশনগুলোতে যদি কোনো দ্রাব্য দ্রবীভূত করা হয় তাহলে কি হয়? দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়। ঠিক আছে, এবার এখানে চার ধরনের আমার সলিউশন দেওয়া আছে। প্রত্যেক ক্ষেত্রে দেখো যে গাঢ়ত্ব দেওয়া আছে 1.0 মোলার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটাই 1 মোলার সলিউশন। তাই এই 1 মোলার সলিউশনের ক্ষেত্রে কোনটিতে স্ফুটনাঙ্কের উন্নয়ন সবচেয়ে বেশি হয়? ঠিক আছে, চলো আমরা দেখি। প্রথম যেই সলিউশনটা আছে সেটা হলো 1 মোলার NaOH। দ্বিতীয় সলিউশনটা কি আছে? না, একই, সেম, 1 মোলার Na2SO4। দেখো, 3 নম্বরটি কি আছে? 3 নম্বর আছে 1 মোলার NH4NO3। মানে NH4NO3 এর মানে কি? না, NH4NO3 হলো অ্যামোনিয়াম নাইট্রেট। এবং লাস্টেরটা কি আছে? এবং সর্বশেষ আছে 1 মোলার KNO3। এবার এই চারটি সলিউশন তোমরা জানো, আমরা যখন দ্রবণের যে কোনো কলিগেটিক প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম সম্পর্কে পড়তাম, সেখানে একটা কথা বারবার বলেছিলাম যে দ্রাবকগুলো আমরা অ্যাড করব, যে দ্রাবকগুলো আমরা দ্রাবকে দ্রবীভূত করব, সেগুলো অবশ্যই কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য হবে। কারণ তড়িৎ অবিশ্লেষ্য যদি হয় তাহলে তুমি যত নাম্বার অফ পার্টিকেল বা যত নাম্বার অফ মলিকিউল জলে দিচ্ছ ঠিক তত নাম্বারই তুমি এখানে পাবে। কিন্তু এক্ষেত্রে কি দেখো, এই যে এইগুলো যে চারটে তোমাকে দেওয়া আছে, চারটেই কি আয়নিক কম্পাউন্ড। তাই এগুলোকে যখনই তুমি সলিউশনে দেবে তখন কি হবে? এইগুলো ডিসোসিয়েট করবে। সে NaOH ডিসোসিয়েট করবে কিসে? না, Na প্লাস OH মাইনাস। তাহলে দেখো, একটা NaOH দিলে দ্রাবের সংখ্যা কিন্তু একটা বাড়ছে না, কটা বাড়ছে? দুটো বাড়ছে। দ্বিতীয়টাতে হবে 2Na প্লাস প্লাস SO4 2 মাইনাস।
এবং 3 নম্বরের ক্ষেত্রে কত হবে? 3 নম্বরে হবে NH4 প্লাস প্লাস NO3 মাইনাস, মানে দেখো। এবং 4 নম্বরের ক্ষেত্রে K প্লাস NO, এটা অবশ্যই NO, আচ্ছা 3 ছিল। তাহলে দেখো একমাত্র দ্বিতীয় যে ক্ষেত্রটাতে আছে তাতে ডিসোসিয়েশনের ফলে 3টে আয়ন সৃষ্টি হচ্ছে। কতগুলো আয়ন তৈরি হচ্ছে? 3 আয়নস প্রডিউসড। ঠিক আছে, কটা প্রডিউসড হচ্ছে? 3টে। যেহেতু 3টে আয়ন প্রডিউসড হচ্ছে, একে আমরা বলবো এর যে স্ফুটনাঙ্কের সেটা ম্যাক্সিমাম পরিমাণ উন্নয়ন হবে। তাহলে আমাদের উত্তর হবে অপশান নাম্বার বি। ঠিক আছে, আমরা কিন্তু যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাটা এমসিকিউর, আমরা কিন্তু চ্যাপ্টারের সাথে সাথেই তার যে টপিকটা পড়ছি টপিক ওয়াইজ এমসিকিউ কিন্তু আমরা প্র্যাকটিস করছি, তোমরাও কিন্তু সেগুলো দেখতে থেকো। নেক্সট চলো, নেক্সট প্রশ্ন আছে যে স্ফুটনাঙ্কের যে উন্নয়ন ধ্রুবক, মানে যাকে আমরা বলি ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট, সেই কেবির ইউনিটটা কি হবে? ঠিক আছে, কেবির ইউনিট আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে সূত্রটা পড়েছিলাম, সেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ডেল্টা টিবি ইকুয়াল টু কি হয়? কেবি ইন্টু এম। এম মানে ছোট এম মানে মোলালিটি অফ দ্য সলিউশন। তাহলে ডেল্টা টিবি মানে কি? ডেল্টা টিবি যার ইউনিট হলো ডিগ্রি সেলসিয়াস। কেবির ইউনিট কি আমাদের বের করতে হবে। আর এম এর ইউনিট কি? এম এর ইউনিট হলো মোল পার কেজি। মোল পার কেজি। তাহলে দেখো আমাদের যে কেবির ইউনিটটা হবে কি হবে? ডিগ্রি সেলসিয়াস ইন্টু কেজি ইন্টু মোল ইনভার্স। এগুলো কিন্তু প্রচুর পরীক্ষাতে আসে। তাহলে আমাদের উত্তর হবে, দেখো কোন অপশানটা আছে, ডিগ্রি সেলসিয়াস। এখানে যদিও ডিগ্রি সেলসিয়াস দিয়ে করেনি, এনারা কেজি দিয়ে করেছেন, অপশান দিয়েছেন, সরি কেলভিন দিয়ে করেছেন, তাই আমরা এটা কেলভিনে করে নেব, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যদি এটাকে তুমি কেলভিনেও করো কোনো অসুবিধা নেই। যা দেখো এটাকে আমরা কেলভিনে করে দেবো, যেহেতু এনারা এটাকে অপশানে কেলভিন দেওয়া আছে তো কেলভিনই লিখবো, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। কেলভিন কেজি মোল ইনভার্স অপশন 1। ঠিক আছে, নেক্সট দেখা যাক আরো কিছু কোয়েশ্চেন আমাদের সেট আছে কিনা। পরের প্রশ্ন ইংরেজিতে আছে, দ্য কলিগেটিক প্রপার্টিজ। দেখো দেওয়া আছে কলিগেটিক প্রপার্টিজ অফ আ সলিউশন ডিপেন্ডস অন, যে দ্রবণের সংখ্যাগত ধর্ম কিসের ওপরে নির্ভর করে? দেখো দ্রবণের সংখ্যাগত ধর্ম নেচার অফ দ্য সলিউশন, একদমই নয়, সলিউশনের প্রকৃতির ওপর নির্ভর করে না। নেচার অফ দ্য সলভেন্ট, না ডিপেন্ড করে না। নাম্বার অফ দ্য মোলস অফ দ্য সলভেন্ট, সলভেন্টের নাম্বারের সঙ্গেও ডিপেন্ড করে না, শুধুমাত্র ডিপেন্ড করে দ্রবণের সলিউট পার্টিকেলের সংখ্যার উপরে। ঠিক আছে, দ্রবণে কত সংখ্যায়, দ্রবণে ঠিক কত সংখ্যায় সলিউট পার্টিকেল ডিজলভ আছে সেটার ওপরেই দ্রবণের সংখ্যাগত ধর্ম নির্ভর করে। তাই এটা কি হবে? একটি কলিগেটিভ প্রপার্টিজ। নেক্সট প্রশ্ন একটা অঙ্ক আছে, কি দিয়েছে? দ্য এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট অফ 1 মোলার অ্যাকোয়াস গ্লুকোজ সলিউশন। কি বলেছে? 1 মোলার অ্যাকোয়াস গ্লুকোজ সলিউশন। সলিউশনটা কিন্তু তোমাকে কিসে দিয়েছে না, সলিউশনটা দিয়েছে 1 মোলার। ঠিক আছে, এইখানেই কিন্তু আসল ঘটনা। যদি আমার সলিউশনটা 1 মোলার হয়, সলিউশনটা কিসে দেওয়া আছে? মোলারিটিতে দেওয়া আছে। মোলারিটি কত? দ্যাট ইজ ক্যাপিটাল এম, যেইটা দেওয়া আছে 1 মোল। ঠিক আছে, 1 1 মোল বলছি, 1 মোলারিটি হচ্ছে 1।
ঠিক আছে, আমাদের মোলারিটি কত? মোলারিটি হচ্ছে 1, মোলারিটি হলো 1। তাহলে দেখো আমি বলতে পারি যে আমাদের সলিউট কত আছে না, মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট কত হবে না, মোলস অফ সলিউট হবে 1 মোল। যদি এটা 1 মোল হয় তাহলে এর ওয়েট কত হবে? ওয়েট অফ সলিউট, দেখো ওয়েট কি আছে, ওয়েট হচ্ছে আমাদের গ্লুকোজ। কি সলভেন্ট হচ্ছে, সলিউট হচ্ছে গ্লুকোজ। যদি গ্লুকোজ হয়, গ্লুকোজের 1 মোল সমান আমি বলতে পারি 180 গ্রাম। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট বলেছে দ্রবণের, আচ্ছা দ্রবণের তাহলে যেহেতু মোলারিটি বলেছে তাহলে অবশ্যই দ্রবণের আমি কি পাবো, দ্রবণের আয়তন, আয়তন পেয়ে যাব, কারণ আমরা জানি মোলারিটি দ্যাট ইজ এম, ক্যাপিটাল এম কে আমরা কি লিখবো না, নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম, ভলিউমটা কিসে থাকে, লিটারে থাকবে, তার মানে ভলিউম কত হবে নিশ্চয়ই 1 লিটার, 1 লিটার মানে লিখতে পারো 1000 ml। এইবার দেখো দেওয়া আছে দ্রবণের ডেনসিটি, ডেনসিটি কত দেওয়া আছে না 1.2 গ্রাম। তাহলে দ্রবণের আয়তন জানো, দ্রবণের ঘনত্ব জানো, তাহলে আমরা দ্রবণের ভর বের করতে পারবো। দ্রবণের ভর তাহলে কত হবে, ভর হবে আয়তন গুণিতক ঘনত্ব। বলো আয়তন কত, আয়তন হচ্ছে 1000 ইন্টু 1.2, চলে আসবে গ্রাম, কারণ দেখো এটা ml আর এখানে পার ml ছিল, করলে চলে আসবে 1200 গ্রাম। ক্লিয়ার? সেই 1200 গ্রামের মধ্যে আমরা যখন এই মোলারিটিকে মোলালিটিতে আনবো, কিসে আনবো, মোলালিটিতে, তখন আমাকে কি চাই না, আমাদের আমরা জানি মোলালিটি দ্যাট ইজ ক্যাপিটাল স্মল এম, সেটা কি হয় N2 বাই হচ্ছে ওয়েট অফ দ্য সলভেন্ট ইন কেজি। ঠিক আছে, তাহলে আমাকে ওয়েটে বের করতে হবে। তাহলে এই যে ওয়েটটা আছে 1200 গ্রাম, সেই 1200 গ্রাম হলো দ্রবণের ওজন, মানে সলিউট এবং সলভেন্টের ওজন। কিন্তু আমার এখানে কি চাই, শুধুমাত্র দ্রাবকের ওজন চাই, তাহলে আমি দ্রাবকের ওজন কি করে পাবো, তাহলে যে দ্রাবকের ভর পাবো কি করে পাবো, টোটাল ওজন কত, টোটাল ওজন হলো 1200 মাইনাস কত, মাইনাস দেখো 180 গ্রাম, যার ভ্যালুটা কত হবে 1020 গ্রাম। তাহলে দেখো দ্রাবকের ভর আমি পেয়ে গেলাম, দ্রাবকের মোল আগে থেকেই জানতাম 1 মোল, আর কি জানতাম, দ্রাবকের ভর পেয়ে গেলাম। তাহলে তুমি মোলারিটি বের করতে পারবে, আমাদের তাহলে মোলারিটি এম কত হবে বলো, এম হবে 1/1020। দেখো এটা তো আর গ্রামে আছে, তাই জন্য এটাকে কেজিতে করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, ওপরে 1000 চলে আসবে। ঠিক আছে, এবার দেখো আমাদের সূত্রানুযায়ী আমরা বলতে পারি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি ইকুয়াল টু কি হবে, কেবি ইন্টু এম। তাহলে কেবি সমান, কেবিটা কেবিতেই রেখে দাও, এম সমান কত হবে 100/102। তাহলে দেখো এটা যদি আমরা করি কাটাকাটি, দেখো এইখানে হবে 50, এখানে হয়ে যাবে আমাদের 61, তাহলে এটা ওই 0.91ই হবে। ঠিক আছে, দেখো নিচে যেহেতু ছোট আছে, নিচে বড় আছে, দেখো নিচে ছোট ওপরে বড়, সরি নিচে বড়
উপরে ছোট, তার মানে পুরো ভাগফলটা আমার একের থেকে কম আছে, একের থেকে কম একমাত্র 0.98 এটাতেই আছে। তাহলে অপশান হবে আমাদের এটা, তাহলে অপশান হবে ডি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এই ধরনের কিন্তু তোমাদের অঙ্ক পরীক্ষাতে আসবে। প্রশ্ন খুব সোজাও হবে না, একেবারে তোমার মনে হবে যে এমসিকিউ 10 মিনিটে দিয়ে চলে আসবো, তা কিন্তু নয়। ছোটবেলায় তোমাদের যেমন আসতো রামধনুর কটা রং, তুমি লিখে দিয়ে চলে আসবে 7টা, সেরকম থাকে না। তোমাকে থিঙ্কিং করে অঙ্ক কষে উত্তরটা বের করতে হবে, ঠিক আছে? এমসিকিউ পরীক্ষা মানে এত আনন্দ করার কিচ্ছু নেই। এমসিকিউ মানে তুলনামূলক কঠিন, হলে ঠিক, না হলে গেল। চলো বন্ধুরা, আবার আমরা পরেরতে আসি। তাহলে আমরা মোটামুটি এই প্রশ্নগুলোই তোমাদের জন্য রেখেছিলাম। আমাদের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, এই দুটো আমরা অলরেডি পড়ে নিয়েছি। তাহলে আমাদের 3 নম্বর যে কলিগেটিক প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম সম্পর্কে আমাদের পড়তে হবে, সেটা কি না, সেটা হলো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, যাকে আমরা বাংলায় বলবো হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের অবনমন। তোমরা কয়েকজন কমেন্টে বলেছো স্যার বাংলায় হলে ভালো হয়, তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব বাংলাতে করার। তাহলে আমরা কি করব, হিমাঙ্কের অবনমন সম্পর্কে পড়ব। আচ্ছা দেখো, হিমাঙ্কের অবনমন, এই যে হিমাঙ্কের অবনমন সংক্রান্ত আমরা পড়ছি। হিমাঙ্ক কি জিনিস? হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট হলো একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, একটা পার্টিকুলার টেম্পারেচার, যেই টেম্পারেচারে কি হয়, যে কোনো পদার্থের তার সলিড স্টেট এবং তার লিকুইড স্টেটের ভেপার প্রেসার একই হয়, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি ড্র করি, খুব সংক্ষেপে যেটুকু বলা যায় সেটুকু যদি তোমাদের আমি বলি। ঠিক আছে, ঠিক আছে, প্রথমে আমরা গ্রাফটা ড্র করব। ধরো আমি এদিকে কি নিলাম, আমি এদিকে নিলাম ভেপার প্রেসার, দ্যাট ইজ পি, ঠিক আছে? আর এইদিকে কি নিলাম, আমি টেম্পারেচার গ্রাফ করব। ঠিক আছে, ভেপার প্রেসার আর টেম্পারেচারের আমি গ্রাফ ড্র করছি, ঠিক আছে? তাহলে একটা যে বিশুদ্ধ দ্রবণকে যদি নাও, সেই দ্রবণের বাষ্পচাপ আমরা প্রথমেই ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন দিয়ে দেখেছি, এইরকম হয়। এইটা কার বাষ্পচাপ না, এইটা তোমাকে আমি বলি, এইটা হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। বিশুদ্ধ দ্রাবক, ঠিক আছে, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এইবার এই বিশুদ্ধ দ্রাবক, তার তুলনায় তার যে লিকুইড, এটা তো তার সলিড ফর্ম, তাই না? এক সেকেন্ড, যান্ত্রিক গোলযোগ ঘটে গেছে, একটু তোমরা অপেক্ষা করো। ঠিক আছে, সরি, তাহলে তোমাদের জন্য দুঃখিত। দেখো, এটা আমাদের বিশুদ্ধ দ্রাবকের গ্রাফ, বাষ্পচাপের গ্রাফ। আমরা আগে থেকেই ক্লসিয়াস ক্যাপেরন ইকুয়েশন থেকে দেখেছিলাম যে গ্রাফগুলো কি হয়, কার্ভ নেচারের হয়, কারণ নাম্বার অফ পার্টিকেলটা কনস্ট্যান্ট থাকে না, তাই জন্য। এইবার এটা তো তরল অবস্থাতে, তার লিকুইড অবস্থাতে, তরল অবস্থাতে বাষ্পচাপ, তাই না? এবার এই বিশুদ্ধ দ্রাবকেরই যদি আমরা সলিড ফর্মটা দেখি, কিরকম হয় সলিড ফর্মটা, এতটা কার্ভ নেচারে যদি নাও হয়, এরকম, এটা হচ্ছে কি তার সলিড, ঠিক আছে? সলিড মানে এই যে বিশুদ্ধ দ্রাবকটা ছিল, সেই বিশুদ্ধ দ্রাবকের যখন এটা কঠিনের বাষ্পচাপ, তুমি কিরকম পাবে, এইরকম কঠিন।
তাহলে দেখো একটা পার্টিকুলার আমি পয়েন্ট পাচ্ছি, পয়েন্ট মানে একটা পার্টিকুলার টেম্পারেচার আমি পাচ্ছি, যেই টেম্পারেচারে আমার কি হচ্ছে বলো তো, না যে পার্টিকুলার টেম্পারেচারে আমার, দেখো এই যে পার্টিকুলার টেম্পারেচারটা আমরা পেলাম, এই পার্টিকুলার টেম্পারেচারে কঠিন এবং কঠিন এবং বিশুদ্ধ তরল তাদের বাষ্পচাপ সমান। এই যে পার্টিকুলার টেম্পারেচার, তাকে আমি আইডেন্টিফিকেশন করলাম টিএফ। এটাকে বলা হয় হিমাঙ্ক। কি বলা হবে? হিমাঙ্ক। এই পার্টিকুলার টেম্পারেচারেই যখন কঠিনের বাষ্পচাপ এবং তার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বা তরল ফর্মের বাষ্পচাপ দুটো সমান। ঠিক আছে, এইবার ওই দ্রবণে, ওই দ্রাবকে আমরা একটু বাগড়া দেব। কি করব না, কিছু পরিমাণ কি অ্যাড করব না, ওই দ্রাবকে কিছু পরিমাণ আমি নন ভোলাটাইল এবং নন ইলেকট্রোলাইটিক কিছু সাবস্টেন্স অ্যাড করব, মানে সলিউট অ্যাড করব। তাহলে আমরা জানি যদি কোনো তরলে, বিশুদ্ধ তরলে আমরা যদি অতড়িৎ বিশ্লেষ্য কিছু অ্যাড করি, তাহলে দ্রবণের বাষ্পচাপ কি হবে না, দ্রবণের বাষ্পচাপ হ্রাস পাবে। তখন আর বাষ্পচাপের এই যে গ্রাফটা আমরা পেয়েছিলাম, তখন কিন্তু আমরা আর এই গ্রাফটা পাবো না, তখন গ্রাফটা হবে এরকম। এটা কার গ্রাফ না, এটা হচ্ছে দ্রবণের গ্রাফ, দ্রবণের। ঠিক আছে, এইবার দেখো সেই যে পার্টিকুলার টেম্পারেচার, এবার দ্রবণের তো যে সলিউট সেটা তো আমার হিমাঙ্ক আসবে না, মানে সেটা তো কঠিনীভবন হবে না। হিমাঙ্ক কার হবে, মানে কে জমে যাবে না, একমাত্র সলভেন্ট। দেখো তার মানে সলভেন্টের গ্রাফটাই একই থাকবে। তাহলে এই যে গ্রাফটা এখন এই পার্টিকুলার টেম্পারেচারে, সে কিন্তু আর আমাদের বাষ্পায়িত, আমাদের হিমাঙ্কে পরিণত, তার হিমাঙ্ক পয়েন্ট হচ্ছে না, সে আর কঠিনে পরিণত হবে না। কারণ দেখো এই পার্টিকুলার টিএফ টেম্পারেচারে সে আর কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে না। তাহলে সেই কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান করতে গেলে একে আবার পেছন দিকে টানতে হবে, তাই না? দেখো এখন আবার একটা টেম্পারেচার পাওয়া গেল, যেই টেম্পারেচারে কঠিন এবং তার লিকুইডের বাষ্পচাপ সমান একটা পাওয়া গেল। কোনটা? সেই বাষ্পচাপটাকে আমরা বলবো টিএফ ড্যাশ। তাহলে দেখলাম আমরা গ্রাফ থেকেই বুঝতে পারলাম, যদি আমি দ্রবণে কি অ্যাড করি, কোনো নন ইলেকট্রোলাইটিক বা অতড়িৎ বিশ্লেষ্য এবং নন ভোলাটাইল সাবস্টেন্স অ্যাড করে কোনো সলিউশন তৈরি করি, তাহলে দ্রবণের হিমাঙ্কের অবনমন হয়। সেই অবনমনটা কত? দেখো সেই ডেল্টা টিএফ আমরা লিখব, যেটা হচ্ছে টিএফ মাইনাস টিএফ স্টার। এটা মাইনাসে এটা বেরোবে, একটা ভ্যালু বেরোবে, সেই কতটা অবনমন হলো ডেল্টা টিবি, সেইটা কার সঙ্গে সমান না, রাউল্টের সূত্রানুযায়ী সেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ওই দ্রবণে যে অতড়িৎ বিশ্লেষ্য তুমি দ্রাবক অ্যাড করেছো, যে দ্রাব অ্যাড করেছো, সেই দ্রাবের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক, মানে দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা এটাকে লিখবো স্মল এ। তাহলে একইভাবে যদি আমাকে এটা তুলতে হয়, তাহলে কি দিতে হবে, ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। তাহলে এখান থেকে আমি বাষ্পচাপের বাষ্পচাপ বারবার বলে ফেলছি, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা আমরা ব্যাখ্যা করলাম। আবারও যদি আমি তোমাকে বলি, দেখো যে কোনো তরল সে তখনই কঠিনে পরিণত হবে না, সেই টেম্পারেচারেই কঠিনে পরিণত হবে যেই টেম্পারেচারে ওই তরল দ্রাবক এবং ওই তরলের যে কঠিন, ঠিক আছে, যে কঠিন ফর্ম, যে সলিড ফর্ম, সেই সলিড ফর্মের বাষ্পচাপ সমান হবে। ঠিক আছে, তখনই কিন্তু তা ওই তরলটির কঠিনীভবন শুরু হবে। সেই পার্টিকুলার টেম্পারেচারকে বলা হয় হিমাঙ্ক। কি বলা হয়? হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, এইবার এই যে ফ্রিজিং পয়েন্ট আমরা পেলাম, দেখো এই ফ্রিজিং পয়েন্টটা কি, এই পার্টিকুলার পয়েন্ট
ফ্রিজিং পয়েন্ট। এবার ওই দ্রাবকে আমি যদি কিছু অতড়িৎ বিশ্লেষ্য এবং নন ভোলাটাইল কিছু অ্যাড করি, তাহলে আমি দেখেছি যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দেখেছিলাম। দেখো বাষ্পচাপের অবনমন ঘটবে, কেন ঘটবে? যদি কেউ এখনো বুঝতে না পারো, আমাদের পুরোনো ভিডিওটাতে গিয়ে দেখে চলে এসো, দেখবে তোমরা বুঝে যাবে। তাহলে দেখো আমাদের যে দ্রবণের বাষ্পচাপের অবনমন ঘটেছে দ্রাবকের সাপেক্ষে, দেখো যেই পার্টিকুলার টেম্পারেচার যেটাকে আমরা টিএফ দ্বারা লিখেছিলাম, সেই টেম্পারেচারে কি হয়েছিল, কঠিন এবং তরলের দুজনের বাষ্পচাপ সমান। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, ওই পার্টিকুলার টেম্পারেচারে দ্রবণের যে বাষ্পচাপ তা কঠিনের বাষ্পচাপের সঙ্গে সমান হচ্ছে না। তাই জন্য কি হচ্ছে, আমাকে এই গ্রাফটাকে পিছনের দিকে বাড়াতে হচ্ছে। পেছন দিকে বাড়ালে আমি দেখব না আবার একটা পয়েন্ট আমি পাচ্ছি, যেই পয়েন্টে কঠিনের বাষ্পচাপ এবং দ্রবণের বাষ্পচাপ সমান হচ্ছে। সেই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু যে টেম্পারেচারটা ছিল, সে পূর্বোক্ত হিমাঙ্কের যে টেম্পারেচার তার থেকে কম। অর্থাৎ আমরা বুঝলাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ঘটলো, বাষ্পচাপের ডিপ্রেশন ঘটলো। ঠিক আছে, এবার দেখো সেটা তাহলে ওই ডিপ্রেশনটা কার সঙ্গে সমান, না দ্রবণে দ্রাবকের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমান। দ্রবণে দ্রাবকের মোলাল গাঢ়ত্বের সঙ্গে সমান। তাহলে এটাকে যদি আমাকে মোলাল গাঢ়ত্বের সঙ্গে ইকুয়াল করতে হয়, ওই প্রপোর্শনাল টার্মটা তুলতে হয়, তাহলে কি আসবে, তাহলে আমাদের একটা কেএফ আসবে, যাকে বলা হয় ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট, বা এর আরও একটা নাম আছে, এটাকে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কি বলা হয়, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। যার ভ্যালুটা কিরকম হবে, না যার ভ্যালুটা হবে KF ইকুয়াল টু RTF0 স্কোয়ার ইন্টু ক্যাপিটাল M বাই 1000 ইন্টু ডেল্টা এইচ এস। ঠিক আছে, মানে সলিডিফিকেশন। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কেপটা এই বিশুদ্ধ দ্রাবকের যে স্ফুটনাঙ্ক তার স্কোয়ারের সাথে, এবং যে ডেল্টা এই সলিডিফিকেশনের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, বিভিন্ন সলভেন্টের ক্ষেত্রে কিন্তু এই ভ্যালুটা বিভিন্ন হয়। ঠিক আছে, তাহলে এটাকে কাজে লাগিয়ে এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই বয়েলিং পয়েন্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু যে কোনো একটা আননোন সলিউটের, আননোন যে সলিউট আছে সেই আননোন সলিউটের মলিকিউলার মাস ক্যালকুলেট করতে পারবো। কি করে ক্যালকুলেট করব, চলো দেখে নিই একবার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ক্যালকুলেট করব, না আমরা ক্যালকুলেট করব দ্রবণে দ্রবীভূত দ্রাবের মোলার মাস নির্ণয়। আচ্ছা, মোলার মাস তো আর ইংরেজিতে হয় না, বাংলাতে হয় না। মোলার ভর বা আণবিক ভর নির্ণয়। ঠিক আছে, এই আণবিক ভরটা আমরা কিভাবে নির্ণয় করব? ঠিক আছে, তাহলে ধরে নাও আমরা ধরি, বাংলায় যেরকম আমরা ধরি, এটা পুরো বাংলাতেই করি। ধরি W2 গ্রাম কোনো দ্রাবক, কোনো দ্রাব যার আণবিক ভর কত তুমি জানো না, ধরে নেবে তুমি তার আণবিক ভর কত, ধরে নাও M2। কত, M2 কে যেটা আমরা ধরে নিলাম দ্রাবক ভর M2, কি করা হলো, দ্রবীভূত করা হলো
দ্রবীভূত করা হলো W1 গ্রাম দ্রাবকে, ঠিক আছে, এবং যার ফলে কি হলো, দ্রবণের হিমাঙ্কের অবনমন হলো কত হবে হিমাঙ্কের অবনমন, সাপোজ ধরে নাও ডেল্টা টি এফ, ঠিক আছে। তাহলে ওই দ্রবণের যে ডেল্টা টি এফ সেটা কি হবে, হিমাঙ্কের অবনমন ঘটেছে, কত হয়েছে ডেল্টা টি এফ। তাহলে আমরা কি জানি না ডেল্টা টি এফ যেটা কার সঙ্গে সমান হয় না কে এফ ইন্টু এম। এম মানে কি, ওই দ্রবণের মোলালিটি। তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারবো টিবিটা ডেল্টা টি এফ যেমন আছে রেখে দাও ইন্টু কে এফ ইন্টু এম। এম আমরা কি করে বের করব, মোল সংখ্যা, নাম্বার অফ মোলস কি করে পাবো, তোমরা প্রচুর সময় ধরে করেছো, অনেকবার প্র্যাকটিস করেছো, W2/M2, ঠিক আছে, বাই কি হবে, বাই হচ্ছে ওয়েট অফ দ্য সলভেন্ট দ্যাট ইজ W1। কিন্তু দেখো এটা কিসে আছে, এটা আমরা গ্রামে নিয়েছিলাম, গ্রামে নিতে গেলে এটাকে কেজিতে করতে হবে, তাই এটাকে আমরা 1000 দিয়ে পুরোটাকে গুণ করে দেব, ঠিক আছে, গুণ করে দিলাম। কেন গুণ করলাম, কারণ এখানে যে ওয়েটটা ছিল সেটা ছিল গ্রামে। দেখো এটাকে আরেকটু তুমি যদি সিম্পলিফাই করো, এখান থেকে কি পাবে, ডেল্টা টি এফ ইকুয়াল টু কে এফ ইন্টু W2 ইন্টু 10⁻³ বাই M2 ইন্টু W1 ইন্টু W1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো আমরা কি ক্যালকুলেট চাই, আমরা চাই M2 ক্যালকুলেট করতে। তাহলে M2 ইকুয়াল টু কি হবে, দেখো M2 ইকুয়াল টু হয়ে যাবে, যা আছে সব রেখে দাও, KF ইন্টু W2 ইন্টু 10⁻³ বাই TF ডেল্টা TF ইন্টু কি হয়ে যাবে, ইন্টু হয়ে যাবে W1। বাস এইভাবে আমরা কি করতে না দ্রবণের আণবিক ভর, যে কোনো অচেনা দ্রাবকের যে আমরা আণবিক ভর আছে আমরা কিন্তু এই হিমাঙ্কের অবনমন থেকে বের করতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। দেখো ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারলে। এইবার হিমাঙ্কের অবনমন সংক্রান্ত আমি কিছু কোয়েশ্চেন সেটা কিন্তু আজকেই ব্যাখ্যা করে নেব। চলো আজকে ডিসকাশন করে নিই আমরা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত কিছু কোশ্চেন, আমরা এখনই দেখে নেব। দেখো হিমাঙ্ক অবনমন সম্পর্কিত প্রথম যে প্রশ্ন কি বলা আছে, হোয়াট শুড বি দ্য ফ্রিজিং পয়েন্ট অফ দ্য অ্যাকুয়াস সলিউশন কন্টেনিং 17 গ্রাম অফ ইথানল ইন 1000 গ্রাম অফ ওয়াটার। ঠিক আছে, এখানে তোমাদের ধরে নিতে হবে যে ইথানলটা হচ্ছে নন ভোলাটাইল, যদিও ইথানল ভোলাটাইল, তবুও যেহেতু এখানে বলা নেই, তোমাদের সিলেবাসে যা আছে ভোলাটাইল জিনিস নিয়েই তোমাদের কাজ, নন ভোলাটাইল জিনিস নিয়ে তোমাদের কাজকর্ম নেই, তোমাদের যা কিছু হবে সব কিছু নন ভোলাটাইল সাবস্টেন্স নিয়েই। তাহলে আমরা ধরে নেব যে আমাদের সাবস্টেন্সটা কি আছে, ভোলাটাইলই আছে। তাহলে দেখো আমরা যা পাচ্ছি সেখান থেকে বলা আছে আমাদের কি দেওয়া আছে, দেখো ইথানল C2H5O OH দেওয়া আছে। দেখো তাহলে এই কম্পাউন্ডটার আণবিক ভর কত হবে, দেখো আণবিক ভর আমরা পাবো C2 মানে 12 গুণিতক 2, হাইড্রোজেন দেখো আছে 6টা, প্লাস কি হবে অক্সিজেনের জন্য হবে 16। তাহলে দেখো কত হচ্ছে 12 2 24, 24 6 30,
30-এর সাথে হবে 16, মানে 30, 40, 46। ঠিক আছে, এইবার দেখো তাহলে দ্রবণে এর মোল সংখ্যা কত, এত এর মোল সংখ্যা বলো। মোল সংখ্যা হবে কত আছে, দ্রবণে দেওয়া আছে 37, দ্রবণে আছে হচ্ছে 46। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এর মোল সংখ্যা। ক্লিয়ার? এইবার দেখো, এইবার আমরা কি পাবো, পুরোপুরি সূত্রে তুমি লিখে দাও। কি আছে আমাদের, ডেল্টা টি এফ, এটা আমরা কি জানি না, এইটা জানি কে এফ ইন্টু এম। ঠিক আছে, এবার দেখো কে এফ আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 1.86, ইন্টু কি হবে, দেখো ইন্টু চলে আসবে তোমার 737/46। ঠিক আছে, বাই কত ছিল, এটা ছিল 1000 গ্রাম। 1000 গ্রাম মানে এটা হয়ে যাবে 1000, মানে 1 লিটার, উপরে দিয়ে দাও 1000, গ্রামটাকে কেজিতে করে নিলে 1000 1000 কাইটে দাও। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসছে, যদি আমরা একটু ক্যালকুলেটারে বসাইয়া দেখি, দেখো ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা আসবে 1.86 ইন্টু 17/46, মানে ভ্যালু আসছে তোমার 0.69। ঠিক আছে, 0.69 অবশ্যই ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের হিমাঙ্কের অবনমন হবে এত। দেখো অবনমন মানে মাইনাস, কমবে, তাই না? এটা একদম সুন্দর চলে এসছে উত্তর, কোনো অসুবিধা হয়নি। দেখো আমরা খুব সুন্দর এটা কিন্তু করে ফেললাম, জাস্ট মোলালিটি আমাদের, এই জন্য তোমাদের কনসেন্ট্রেশন টার্মগুলো আমি এত ভালো করে পড়িয়েছিলাম। কেন পড়িয়েছিলাম এখন তোমরা বুঝতে পারবে। কনসেন্ট্রেশন টার্মটা আমরা সময় নিয়ে এই কারণেই পড়িয়েছি, এইগুলো যদি আমাদের ভালো করে ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তীকালে দ্রবণের অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। দেখো এই প্রশ্নটা তোমাদের পারা উচিত, কারণ আজকের ভিডিও শুরুতেই আমরা যখন বাষ্প স্ফুটনাঙ্কের উন্নয়ন নিয়ে কথা বলছিলাম, মানে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, তার কিছু প্রশ্ন আনসার আমরা কোশ্চেন আনসার ডিসকাশন করছিলাম, তখন কিন্তু এইটা হয়েছিল, এই রকম টাইপের হয়েছিল। দেখো এখানে কি বলেছে, 3টে সমমোলাল সলিউশন দেওয়া আছে, মানে প্রত্যেকটাই সমমোল পরিমাণ, মোল সংখ্যা সমান, মোলালিটি সমান। ঠিক আছে, এবার কি বলছে তোমাকে, কিন্তু কোনটির ক্ষেত্রে আমাদের হিমাঙ্কের অবনমন সব থেকে বেশি হয়। দেখো কি কি দেওয়া আছে, আমার সলিউশনে দেওয়া আছে, আমার সলিউশনে তোমরা দেখতে পেয়েছো কি কি আছে, দেখো BaCl2 আছে, দ্বিতীয় কি আছে, দ্বিতীয় আছে NaCl, 3 নম্বর আছে, আচ্ছা গ্লুকোজ, কি আছে না 3 নম্বর আমার আছে গ্লুকোজের দ্রবণ। এবার দেখো BaCl2 যখন তুমি সলিউশনে দেবে, এটাকে তুমি কি পাবে, Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস, ডিসোসিয়েট করবে। সেরকম ভাবে NaCl যদি তুমি সলিউশনে দাও, Na প্লাস প্লাস Cl মাইনাসে ডিসোসিয়েট করবে, কিন্তু গ্লুকোজের কোনো ডিসোসিয়েট করবে না। তাহলে তুমি যদি যত সংখ্যক BaCl2 দেবে সলিউশনে যাওয়ার পর, সেইটা তার 3 গুণ তুমি পাবে, তাই না? কিন্তু বাকি এটাতে দ্বিগুণ, এটাতে 1 গুণ। তাহলে সব থেকে নাম্বার অফ পার্টিকেল কোনটা বেশি, কোন সিস্টেমে বেশি আছে? তোমরা বলবে স্যার অবশ্যই BaCl2 তে বেশি আছে। যদি BaCl2 তে বেশি থাকে তাহলে আমরা বলতে পারি BaCl2 দ্রবণে হিমাঙ্কের অবনমন হবে সব থেকে বেশি। ক্লিয়ার? আমাদের উত্তর হবে BaCl2, তারপরে NaCl, তারপর গ্লুকোজ। নেক্সট পয়েন্টে আসি। আচ্ছা ঠিক আছে, কিছু প্রশ্ন আমরা করি।
দেখো কি আছে, in the depression of freezing point experiment it is found that vapor pressure of the solution is less than the pure solvent। হ্যাঁ ঠিক, এটা তো আমরা আগে থেকেই জানি, এই এক্সপেরিমেন্টে কেন, এমনিই জানি যে যখনই আমরা ভেপার প্রেশার অফ দ্য সলিউশন যেটা পিওর সলভেন্টের থেকে কম হয়, তাহলে এটা একদম ঠিকই আছে। ঠিক আছে, এটা একদম ঠিকই আছে, প্রথমটা ঠিকই আছে। দ্বিতীয়টা আমরা দেখি, দ্য ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ইজ মোর দ্যান দ্য পিওর সলভেন্ট। না ভাই, এটা কখনোই হবে না, পিওর সলভেন্টের ভেপার প্রেশার অলওয়েজ কি হয়, কম হয়। ঠিক আছে, অলওয়েজ কম হয়, অলওয়েজ বেশি হয়, এটা তো এখানে কম দেওয়া আছে পিওর সলভেন্টের, এটা কোনো মতেই হবে না, এটা হবে না। 3 নম্বর অপশন কি আছে, অনলি সলিউট মলিকিউল সলিডিফাই, অনলি সলিউট মলিকিউল সলিডিফাই ইন দ্য ফ্রিজিং পয়েন্ট। না, সলিউট মলিকিউল ওটা আমাদের সলিডিফাই করে না, কোনটা করে, সলভেন্ট মলিকিউল। তাহলে এখানে হতো অনলি, অনলি সলভেন্ট সলিউট হতো, অনলি সলভেন্ট, তাহলে এটাও ভুল। নেক্সট কি আছে, অনলি সলভেন্ট মলিকিউল সলিডিফাই অ্যাট দ্য ফ্রিজিং পয়েন্ট, একদম রাইট। তাহলে আমরা ঠিক পাচ্ছি 1 এবং 4, তাহলে আমাদের অপশন হবে 1 সি। দেখো সিতে আছে 1 এবং 4, এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। চলো নেক্সট প্রশ্নে যাই, আশা করি তোমরা খুব মজা পাচ্ছ, সিরিয়াসলি পড়াশুনো করবে এবং জীবনে অনেক বড় বড় কিছু করবে। নিজের ওপর শক্তি সাহস রেখে শুধু এগিয়ে চলো, তোমাদের টেনে ধরার কেউ নেই, আমরা এগিয়ে দিয়ে তোমাদের যতভাবে সাহায্য করা যায় আমরা কিন্তু করছি। চলো দেখি নেক্সট, বলা আছে 12 গ্রাম নন ভোলাটাইল সলিউট ডিজলভস ইন 108 গ্রাম ওয়াটার produces the relative lowering of vapor pressure of 0.1 গ্রাম। আচ্ছা, এটা একটা আমাদের রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারের কোশ্চেন। ঠিক আছে, দেখি আমরা যেই মেন্স 2013 থেকে একটা কোশ্চেন তুলেছি, দেখো কি আছে, 12 গ্রাম। ঠিক আছে, তাহলে তুমি ধরে নাও যদি আমাদের কত হয় না 12 গ্রাম, তাহলে আমি প্রথমে সূত্রটা একবার লিখে ফেলি। দেখো লোয়ারিং অফ ভেপার প্রেশারের আমরা যা পড়েছিলাম, রিলেটিভ, এটা সূত্র ছিল পি নট মাইনাস পি সলিউশন বাই পি নট ইকুয়াল টু হয় x2। x2 মানে কি, আমরা বলেছিলাম n2 বাই n1 প্লাস n2। এবার দেখো আমরা ক্যালকুলেশনের সময় বারে বারে একটা কথা বলতাম যে n1 এর মোল সংখ্যা এত বেশি হয়, এই দুটো যোগ করলেও এই ভ্যালুটা নিয়ারলি n1 এর সঙ্গে সমান, তাই এটাকে বলতে পারো n1। ক্লিয়ার? তাহলে দেখো এবার আমি প্রত্যেকটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি। প্রথমে দেখো কি পেয়েছি, প্রথমে পেয়েছি P0 মাইনাস PS, যার ভ্যালুটা কত, 0.1। ঠিক আছে, ইকুয়াল টু কত, n2। n2 আমি জানি না, কিভাবে বের করব, n2 আমি কতটা ওয়েট দেওয়া আছে, দেখো সলিউটের দেওয়া আছে 12, তাহলে আমাকে 12 বাই এর মলিকিউলার মাস দিয়ে ভাগ করতে হবে, যেটাই আমাকে ডিটারমাইন করতে দিয়েছে। নেক্সট দেখো আমাকে ওয়াটার দিয়েছে কত গ্রাম, 108 বাই আমাকে করতে হবে 18, তাহলে এখান থেকে তুমি কি পাবে, 12 গুণিতক 18 বাই m2 ইন্টু 108। ঠিক আছে, চলো আমরা কাটাকাটি করে দেখি। প্রথমে 4 দিয়েই চলে যাই। ঠিক আছে, 2 দিয়ে দেখো, 2 9 18, 2 5 10, কি করলাম, 2 5 10, 2 4 8, 9 6 54,
6 2 12। আচ্ছা, তাহলে এখানটায় ভ্যালুটা হচ্ছে আমাদের, তাহলে এটা হচ্ছে আমাদের, তুমি বলতে পারো 0.1 গ্রাম, 0.1 গ্রাম ইকুয়াল টু, আমি কি পাচ্ছি, 2/m2। তাহলে দেখো m2 সমান কি হবে, 2/0.1, যাকে আমি লিখতে পারি 2 ইন্টু 1/10। তাহলে 10টা উপরে আসবে, হয়ে যাবে 20। দেখো, সো দ্য মলিকুলার মাস অফ দ্য সলিউট হয়ে যাবে 20। অপশন নাম্বার ডি। যেই মেন্স, ঠিক আছে, আমরা সব কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু তৈরি করছি তোমাদের। তোমরা ভাবছো একটা অনলাইন প্ল্যাটফর্ম কি আর পড়াবে ওরা, সেটা নয়। আমরা কিন্তু যে আপকামিং তোমাদের যে পরীক্ষাগুলো আছে, প্রত্যেকটা পরীক্ষার কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের পড়াচ্ছি। ঠিক আছে, আমরা ক্লাসগুলো তোমরা ব্লাইন্ডলি ফলো করার কথা আমি বলছি না, তুমি পড়ো, দেখো। তোমাদের এমনি যে মক টেস্টগুলো তোমরা দেবে, যে বিভিন্ন সংস্থা থেকে দেখবে কিছু নমুনা প্রশ্নপত্র, মানে স্যাম্পল কোয়েশ্চেন, ঠিক আছে, এরকম সেট তুমি পাবে। দেখো আমাদের কাছে, আমাদের ভিডিও দেখে তোমাদের সলভ করতে তোমরা পারছো কিনা। যদি দেখো তোমরা সলভ করতে পারছো, তাহলে কমেন্টে জানিও, আমরা অনুপ্রেরণা পাবো। চলো নেক্সট। আচ্ছা, নেক্সট এটা থেকে কিন্তু আমাদের আর সেরকম কোনো প্রশ্ন নেই। তাহলে এখানেই আমরা তোমাদের ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, অর্থাৎ হিমাঙ্কের অবনমন সংক্রান্ত যা কথাবার্তা ছিল তা কিন্তু শেষ করলাম। পরের ভিডিওতে আমরা ডিসকাস করব আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন তো হয়ে গেল, হিমাঙ্কের অবনমন হয়ে গেল, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন হয়ে গেল। পরের ভিডিওতে আমরা চলে যাব অভিস্রবণ চাপে। ঠিক আছে, চলো, খুব ভালো থেকো তোমরা, রাখলাম।